শুরু করছি হিমো সিরিজের বই দরজার ওপাশে। আজ তৃতীয় পর্ব। সাত দিন পর ঢাকায় ফিরলাম। মানুষের মাথার চুল 7 দিনে 1.5 মিলিমিটার বাড়ে। দাড়ি গোঁফ এবং ভুরুর চুলও একই হারে বাড়ার কথা। ব্যাপার মনে হচ্ছে তা না। 7 দিনে আমার দাড়ি গোঁফ কিছু গজিয়েছে, মাথার চুল তেমন গজায়নি। ভুরুর চুলের বৃদ্ধি সর্বনিম্ন পর্যায়ে। আগে যা ছিল এখনো তাই। আমার চেহারায় এক ধরনের ভৌতিক ভাব চলে এসেছে। ভৌতিক ভাবের জন্য গায়ের চাদরও বোধহয় খানিকটা দায়ী। চেহারায় ভৌতিক ভাব সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়েছি গত রাতে। স্টিমারে করে ফিরছি। ফার্স্ট ক্লাসের ডেক কেমন দেখার জন্য উকি দিলাম। ডেক ফাঁকা। অল্প বয়সী এক মা তার বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বাচ্চাটা হাত পা ছুটছে এবং বিকট চিৎকার করছে। বাচ্চার বাবা বিব্রত মুখে এক গ্লাস পানি হাতে নিয়ে পাশে দাঁড়ালো। আমাকে দেখে বাচ্চার চোখ তুলে তাকালো। আর ঠিক তখন বাচ্চার মা নিচু গলায় বলল, চুপ কর সোনা, চুপ না করলে ওই ভূত তোকে খেয়ে ফেলবে। বাচ্চাটা চুপ করে গেল। আতঙ্কগ্রস্ত হয়ে মাকে জড়িয়ে ধরল। আমি কাছে এগিয়ে গেলাম এবং গম্ভীর গলায় বললাম, আমি স্টিমারের দোতলায় আছি। বাচ্চা কান্নাকাটি করলে খবর দেবেন, এসে ভয় দেখিয়ে যাব। বাচ্চার মা লজ্জিত মুখে বলল, সরি, কিছু মনে করবেন না। আমি বললাম, না, কিছু মনে করিনি। আপনার বাচ্চা যথেষ্ট ভয় পেয়েছে কিনা দেখুন, প্রয়োজন মনে করলে আরো খানিকটা ভয় দেখিয়ে যাই। মেয়েটির মুখ লজ্জায় লাল হয়ে গেল। মেয়েটা দেখতে খানিকটা রূপার মতো। ইচ্ছা করছিল আরো খানিকক্ষণ থাকি, সম্ভব হলো না। বাচ্চাটা বেশি ভয় পেয়েছে। ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে। আমাকে যে ভয়াবহ দেখাচ্ছে তার আরো প্রমাণ পেলাম। সেকেন্ড ক্লাসে অন্য একটি বাচ্চা, 3-4 বছর বয়স হবে, আমাকে দেখেই কাঁদতে শুরু করলো। এই বাচ্চাটি ছিল বাবার কোলে। সেই ভদ্রলোক বিব্রত গলায় বলতে লাগলো, আহা, উনি কিছু করবেন না তো, কিচ্ছু করবেন না। বড় ফুপুর বাড়িতে এমন চেহারা নিয়ে ওঠা ঠিক হবে না জেনেও উঠলাম। এই বাড়ির বাথরুম খুব সুন্দর। হালকা নীল রঙের শ্রীলঙ্কা টালি বসানো বাথরুম। বড় একটা বাথটাব আছে। বাথটাব পানি ভর্তি করে শুধু নাকটা ভাসিয়ে শুয়ে থাকা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার। তবে ওই বাড়িতে উপস্থিত হবার বেশ কিছু সমস্যা আছে। বড় ফুপু ঘোষণা করে দিয়েছেন, আমাকে যেন তার বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে দেয়া না হয়। আমি একটি পাবলিক nuisance। আমার আসল স্থান মানসিক রোগীদের জন্য নির্ধারিত কোনো হোমে জায়গা পাওয়া না গেলে সেকেন্ড চয়েস মিরপুর চিড়িয়াখানা। আমার ফুপু তার স্বামীর কোনো বক্তব্যের সঙ্গে একমত হন না, শুধু এই বক্তব্যে একমত। ফুপার বাড়িতে তারপরেও 2 মাসে একবার যাই। ফুপার 2 ছেলে মেয়ে, বাদল এবং রিঙ্কি। ফুপার বাসায় যাওয়া হয় এই দুজনের কারণেই। ওরা দুজন আমার মহাভক্ত। বাদলের ধারণা আমি রাসপুতিন এবং গৌতম বুদ্ধের 50-50 মিক্সচার। শুধু মহাপুরুষ না, পরম পুরুষ। লোকজন আমাকে এখনো চিনতে পারছে না। যেদিন চিনবে হইচই পড়ে যাবে। আমার সম্পর্কে রিঙ্কির ধারণা অবশ্য এত উচ্চ না। মেয়েরা সহজে কাউকে মহাপুরুষ ভাবে না। পুরুষের দুর্বল দিকগুলি সম্পর্কে তারা সবচেয়ে ভালো জানে বলেই তারা অনায়াসে মহাপুরুষকেও সাধারণ পুরুষের দলে ফেলে দেয়। বাদল বসার ঘরে খবরের কাগজ পড়ছিল। আমাকে দেখে লাফ দিয়ে উঠল। আনন্দিত স্বরে বলল, আরে হিমুদা, কি যে সুন্দর লাগছে তোমাকে, অদ্ভুত। আমি হাই তুলতে তুলতে বললাম, কেমন আছিস? বাদল সামাজিক সৌজন্যের ধার দিয়েও গেল না। মুগ্ধ স্বরে বলল, ভুরুও কামিয়ে ফেলেছ? ইস, কি অদ্ভুত। ভুরু কামানো মানুষ এই প্রথম দেখলাম। সাদা চাদরে কি অপূর্বই না লাগছে তোমাকে হিমুদা। আমি বললাম, বাসায় লোকজন আছে? বাদল বলল, সবাই আছে, দাঁড়াও ডাকছি। তুমি এক কাজ করো, সন্ন্যাসীদের মতো সোফায় পদ্মাসন হয়ে বসো,
আমি সবাইকে ডাকি। বাবাও বাড়িতে আছেন, অফিসে যাননি, তার পেটে ব্যথা। আমি বললাম, তাহলে তো সমস্যা হয়ে গেল বাদল। পিস্তল বের করে আমাকে গুলি টুলি করে দেয় কিনা কে জানে। বাদল বলল, গুলি করবে কেন শুধু শুধু? আর যদি করেও তোমার কিছু হবে না। রাসপুতিনকে 3বার গুলি করা হয়েছিল, পটাশিয়াম সায়ানাইড খাওয়ানো হয়েছিল, নদীর পানিতে চেপে ধরা হয়েছিল, তারপরেও। বাদলের কথা শেষ হবার আগেই ফুপু ঢুকলেন। আমাকে দেখে শুরুতে হকচকিয়ে গেলেও চট করে নিজেকে সামলে নিলেন। পাথর হয়ে গেলেন, কর্কশ গলায় বললেন, তুই? বাদল বলল, হিমোদা কি গ্র্যান্ড দেখাচ্ছে দেখলে মা? উফ, অপূর্ব। ফুপু গম্ভীর গলায় বললেন, এই নতুন ভং কবে ধরলি? আমি মধুর ভঙ্গিতে হাসলাম। ফুপু বললেন, তোকে না এ বাড়িতে আসতে নিষেধ করা হয়েছে, কি মনে করে এলি? আমি বললাম, গোসল করতে এসেছি ফুপু, গোসল করেই বিদায় হব। বাচ্চাবে সারা শরীর ডুবিয়ে। ফুপু আমাকে থামিয়ে দিয়ে রাগী গলায় বললেন, পাগলের মতো কথা বলিস না, তোকে আমাদের বাথরুমে ঢুকতে দেব? বাদল বলল, অফকোর্স দেবে মা, আমি বাচ্চাবে পানি দিচ্ছি, ডিপ ফ্রিজে বরফ আছে মা, বাচ্চাবে বরফের টুকরা ছেড়ে দেব, গ্র্যান্ড হবে। ফুপু ক্রুদ্ধ গলায় বললেন, তুই আমার সামনে থেকে যা বাদল, হিমোর সঙ্গে আমার কিছু কথা আছে। বাদল বলল, তুমি কথা বলতে থাকো, আমি বাথটাব রেডি করি। বাথটাবটা আরেকটু বড় হলে আমিও তোমার সঙ্গে গোসল করে ফেলতাম হিমতা। বাদল অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকে গেল। ফুপু বললেন, তোকে যে পুলিশ খুঁজছে এটা তুই জানিস? আমি বললাম, না, আমি ঢাকায় ছিলাম না। ফুপু বললেন, পুলিশ আমাদের এখানেও রোজ একবার করে তোর খোঁজে টেলিফোন করে, তুই নাকি কোন মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গেছিস। আমি বললাম, কোন মন্ত্রী? জ্বালানি মন্ত্রীর ছেলে? ফুপু বললেন, কোন মন্ত্রী জানি না, তোর ফুপা জানে, সত্যি কিনা তাই বল। আমি বললাম, না ফুপু, সত্যি না। ফুপু বললেন, সত্যি না হলে খামাখা পুলিশ তোকে খুঁজবে কেন? আমি বললাম, পুলিশ তো খামাখাই খোঁজাখুঁজি করে ফুপু। ফুপু বললেন, তুই তোর ফুপার ঘরে যা, তার সঙ্গে কথা বল, কথা বলে বিদায় হয়ে যা, এক মুহূর্ত এখানে থাকবি না। আমি বললাম, গোসল করে ভদ্র হয়ে গেলে কেমন হয়? ফুপু বললেন, এই বাড়ি তো তোর গোসল হবে না, এক কথা কতবার বলবো, যা তোর ফুপার ঘরে যা। ফুপা বিছানায় কাত হয়ে শুয়ে আছেন। টেবিলে বিরাট এক গ্লাস ভর্তি ঘোলাটে রঙের বস্তু। আমি ঘরে ঢুকেই বললাম, ওরসেলাইন চালাচ্ছেন নাকি ফুপা? ফুপা তিক্ত গলায় বললেন, ওরসেলাইন না, ডাবের পানি। আমি বললাম, পেট ব্যথা কমেছে কিছু? ফুপা বললেন, আমার শরীর নিয়ে তোমার কৌতূহল দেখানোর কোনো কারণ দেখছি না। আমি বললাম, ফুপু বলছিল আপনি আমার সঙ্গে কথা বলতে চান। ফুপা বললেন, আমি কারোর সঙ্গে কথা বলতে চাই না, তোমার সঙ্গে তো নয়ই। আমি বললাম, তাহলে ফুপা আমি যাই। ফুপা বললেন, না, বসো, তোমার ফুপু কি বলেছে যে পুলিশ তোমাকে খুঁজছে? জি, বলেছেন। মন্ত্রীর ছেলেকে নিয়ে নাকি ভেগেছ? করেছ কি, খুন করেছ? আমি বললাম, না ফুপা। ফুপা বললেন, এখন না করলেও করবে, ইউ উইল আপ ইন মার্ডার। তুমি এক্ষুনি মন্ত্রীর বাড়ির সঙ্গে যোগাযোগ করো এবং পুলিশকে বলো আর যেন তারা টেলিফোন করে আমাকে বিরক্ত না করে। আমি বললাম, আচ্ছা বলবো। আমি কি এখন উঠতে পারি ফুপা? ফুপা বললেন, হ্যাঁ, উঠতে পারো। আমি তোমাকে এই বাড়িতে আসতে নিষেধ করেছিলাম, তারপরেও এসেছো। আমি বললাম, গোসল করার জন্য এসেছি, গোসল করেই চলে যাব।
ফুপা বললেন, গোসলের জন্য বাথরুম খোঁজা তোমার শোভা পায় না হিমু। তুমি গোসল করবে ডুবায়, নর্দমায়। মানুষ স্নান করে পরিষ্কার হবার জন্যে, তুমি করো অপরিষ্কার হবার জন্যে। ভুল বললাম? আমি জবাব দিলাম না। ফুপাকে শান্ত করার একটা উপায় হচ্ছে তার কোনো প্রশ্নের জবাব না দেয়া। কথা বলতে বলতে তিনি একসময় ক্লান্ত হয়ে চুপ করে যান। হিমু। জি ফুপা। তুমি নিজে একটা বদ্ধ উন্মাদ। তোমার দেখা দেখি আমার ছেলেটাও উন্মাদ হচ্ছে। মানুষ কখনো ভালোটা শেখে না, মন্দটা শেখে। এই যে তুমি দাড়ি গোঁফ কামিয়ে বিতিকিচ্ছিরি কাণ্ড করেছ, বাদল এই দেখে উৎসাহী হবে। আমি তোমার সঙ্গে 100 টাকা বাজে রাখতে পারি। আজ সন্ধ্যার মধ্যেই সে মাথা মুড়িয়ে ফেলবে। রাখতে চাও বাজি? জি না ফুপা। রাখতে চাও না কেন? টাকা নেই? ফুপা, টাকার সমস্যা তো আছেই। তাছাড়া এই বাজিতে আপনার জিতে যাবার সম্ভাবনা। আমারও ধারণা বাদল মাথা মুড়িয়ে ফেলবে, ভুরু কামিয়ে ফেলবে। ফুপা বিস্মিত হয়ে বললেন, ভুরু কামাবে কেন? আমি বললাম, আমি ভুরু কামিয়েছি তো তাই। তুমি ভুরু কামিয়েছ? জি ফুপা। আই সি। হিমু। জি। আমি তোমাকে একটা প্রপোজাল দিচ্ছি, মন দিয়ে শোনো। দিনে 10 টাকা হিসেবে প্রতি মাসে আমি তোমাকে 300 টাকা করে দেব। তার বদলে তুমি এ বাড়িতে আসবে না। রাজি আছো? আমি বললাম, ভেবে দেখি। ফুপা বললেন, আচ্ছা যাও, 500। প্রতি মাসের 1 তারিখে আমি নিজে গিয়ে টাকাটা তোমার হাতে দিয়ে আসবো। বাট ইউ গট টু প্রমিস যে এই বাড়ির 2000 গজের ভেতর তোমাকে দেখা যাবে না। আমি বললাম, ঠিক আছে ফুপা। ফুপা বললেন, তুমি তাহলে রাজি? জি ফুপা, রাজি। প্রতিজ্ঞা করছো? জি করছি। আজ হচ্ছে মাসের 20 তারিখ। তুমি 10 দিনের টাকা পাবে। মাসে 500 টাকা হলে 10 দিনে হলো 166 টাকা 66 পয়সা। ফুপা মানিব্যাগ বের করলেন। টাকা বের করার আগেই বাদল ঢুকলো। ব্যস্ত ভঙ্গিতে বলল, 30টা টাকা দাও তো বাবা। ফুপা বললেন, কেন? বাদল বলল, 2 কেজি বরফ আনবো। 10 টাকা করে কেজি, 10 টাকা রিক্সা ভাড়া। ফুপা বললেন, কেন? বাদল বলল, হিমদা গোসল করবে, 2 কেজি বরফ এনে ছেড়ে দেব। ডিপ ফ্রিজে একদানা বরফও নেই। ফুপা কোনো কথা না বলে বাদলের হাতে 30টা টাকা তুলে দিলেন এবং গভীর নিঃশ্বাস ফেললেন। ছেলের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত। ফুপা বললেন, হিমু। জি ফুপা। কে বলবে তোমার সঙ্গে মেশার আগে আমার এই ছেলে বুদ্ধিমান ছিল? আমি বললাম, বুদ্ধি এখনো আছে ফুপা। ফুপা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, বিড়বিড় করে বললেন, মানুষের ব্রেন পুরোপুরি অকেজো করে দেওয়ার ক্ষমতা কোনো সহজ ক্ষমতা না, সবাই পারে না, তুমি পারো। আমি বললাম, ওর ব্রেন নিয়ে আপনি চিন্তা করবেন না ফুপা, ওর ব্রেন ভালো। ফুপা বললেন, ব্রেন ভালো? ব্রেন ভালো নমুনা শুনবে? গত মাসে কি করলো শোনো। বাড়ির পেছনে একটা সজনে গাছ আছে না? এক সন্ধ্যাবেলা দেখি সজনে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বারান্দা থেকে দেখলাম। নিচে নেমে জিজ্ঞেস করলাম ব্যাপার কি। সে দাঁত বের করে বলল, গাছের ইলেকট্রন নিচ্ছি। আমি বললাম, গাছের ইলেকট্রন নিয়ে নিচ্ছিস মানে? গাছের ইলেকট্রন নিতে তোকে কে বলেছে? সে চোখ বড় বড় করে বলল, হিমদা শিখিয়েছে। এই ছেলের ব্রেন তুমি ভালো বলবে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি কেন আমার এত বড় ক্ষতি করছো?
আমি অস্বস্তির সঙ্গে বললাম, গাছের ইলেকট্রন নেওয়ার ব্যাপারটা আপনাকে আরেকদিন বুঝিয়ে বলবো ফুপা। একবার বুঝিয়ে বললেই আপনার কাছে আর তেমন হাস্যকর লাগবে না। ফুপা বললেন, আমাকে কিছুই বোঝাতে হবে না, তুমি বিদায় হও। 500 টাকা দিচ্ছি, খুশি হয়ে দিচ্ছি, নিয়ে উধাও হয়ে যাও। দয়া করে বাদল বরফ নিয়ে ফিরে আসার আগেই বিদায় হও। ওর সঙ্গে আরো কিছুক্ষণ থাকলে তোমার কাছ থেকে আরো কিছু কায়দাকানুন শিখে ফেলবে। এখন গাছ থেকে ইলেকট্রন নিচ্ছে, পরে হয়তো দেখা যাবে আগুন থেকে ইলেকট্রন নিতে চাইবে। আমার একটাই ছেলে হিমু, অনলি সান। আমি বললাম, ঠিক আছে ফুপা, আমি যাচ্ছি। ফুপা বললেন, থ্যাঙ্কস, মন্ত্রীর ছেলের ব্যাপারটা খোঁজ নিও, ওরা বড় বিরক্ত করছে। জি ফুপা, খোঁজ নেব। আর শোনো, ওসিকে বলবে আর যেন আমাকে বিরক্ত না করে। এখনই টেলিফোন করে বলে দাও, টেলিফোন নাম্বার তোমার ফুপোর কাছে আছে? আমি বললাম, আছে ফুপা, এক্ষুনি টেলিফোন করছি। ফুপা বললেন, এখান থেকে টেলিফোন করার দরকার নেই, কোনো দোকান টোকান থেকে করো। নাও, টেলিফোনের জন্য 500 টাকা নিয়ে যাও। গোসল না করেই ফুপার ঘর থেকে বের হলাম। ডাক্তারখানা থেকে ওসি সাহেবকে টেলিফোন করলাম। ভদ্রলোক হাতে আকাশের চাপ পেলেন বলে মনে হলো। আনন্দে খানিকক্ষণ কথা বলতে পারলেন না, তা তো করে তোতলালেন। ওসি সাহেব বললেন, কে বলছেন হিমু সাহেব? ও মাই গড, আপনাকে আমরা পাগলের মতো খুঁজছি। আপনি আপনার আত্মীয় স্বজনের যে লিস্ট দিয়ে গিয়েছিলেন, সেই লিস্ট ধরে ধরে আমরা সবার কাছে গিয়েছি। যাদের টেলিফোন নাম্বার আছে তাদের অনবরত টেলিফোন করছি। আমি বললাম, কেন বলুন তো ওসি সাহেব? ওসি সাহেব বললেন, বিরাট সমস্যা হয়েছে ভাই। মোবারক হোসেন সাহেবের ছেলে, ওই যে আপনার বন্ধু জহির, ও বাড়ি থেকে পালিয়েছে, পাওয়া যাচ্ছে না। মোবারক সাহেবের ধারণা আপনি তাকে ফুসলে ফাসলে নিয়ে গেছেন, কিংবা আপনি জানেন সে কোথায় আছে। আমি বললাম, ওসি সাহেব, আমি তো জানি না। ওসি সাহেব বললেন, ভাই, আপনি জানেন কিংবা না জানেন, মোবারক হোসেন সাহেবের সঙ্গে আপনাকে একটু দেখা করতে হবে, এক্ষুনি। আমি বললাম, এক্ষুনি তো যেতে পারবো না, আমার এখনো গোসল হয়নি। ওসি সাহেব বললেন, ভাই, আমি সামান্য ওসি, ছোট চাকরি করি। আপনারা দুজন এসে আমাকে মন্ত্রীর থাবার মধ্যে ফেলে দিয়েছেন, এখন উদ্ধার করুন। আমি বললাম, আপনার স্ত্রী কেমন আছেন? ওনার শরীরের অবস্থা এখন কেমন? ওসি সাহেব জবাব দিলেন না, চুপ করে রইলেন। আমি বললাম, ওই দিন যদিও আপনি বলেছেন আপনার স্ত্রী সুস্থ, আমার কিন্তু তা মনে হয় না। আমার ধারণা তিনি বেশ অসুস্থ। আমার ইনটিউশন পাওয়ার খুব প্রবল, সব সময় কাজ করে না, মাঝে মাঝে করে, এখনো করছে। এই যে আপনার সঙ্গে কথা বলছি, এখনো মনে হচ্ছে তিনি খুব অসুস্থ। ওসি সাহেব ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ, সে অসুস্থ, তার অসুখ সারাবার সাধ্য কারণ নেই। আপনার থাকলেও থাকতে পারে, এটা বড় ব্যাপার না। এই মুহূর্তে বড় ব্যাপার হচ্ছে, এখন আপনি দয়া করে আমাকে উদ্ধার করুন, প্লিজ ওই বাড়িতে যান। আমি বললাম, এখন গেলে তো উনাকে পাওয়া যাবে না। মন্ত্রী সাহেব বিকেলে ফিরে ঘন্টাখানিক ঘুমান, তারপর আবার বের হন, ফিরতে ফিরতে রাত 11টা। ওসি সাহেব বললেন, উনি না থাকলেও উনার স্ত্রী আছেন, আপনি উনার সঙ্গে কথা বলতে যান। ভাই, আপনি কি যাবেন? আমি বললাম, আচ্ছা, যাচ্ছি। ওসি সাহেব বললেন, সত্যি যাচ্ছেন? হ্যাঁ, সত্যি যাচ্ছি। ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি না জেনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দয়া করে ক্ষমা করে দেবেন। আমি বললাম,
ক্ষমা করে দিলাম। আপনার স্ত্রীর অসুখটা কি? ওসি সাহেব বললেন, ওর গলায় ক্যান্সার, মাসখানিক আয়ু আছে। আমি বললাম, ও আচ্ছা। ওসি সাহেব বললেন, আপনি ক্যান্সার সারাতে পারেন? না। তাও ভালো, স্বীকার করলেন। সবাই বলে সারাতে পারে, হোমিওপ্যাথিক ডাক্তাররা বলে তারা পারে, কবিরাজও বলে পারে, পীর ফকিরও বলে পারে। আমি বললাম, আপনার স্ত্রীর নাম কি রানু? ওসি সাহেব অবাক হয়ে বললেন, তাকে চেনেন? না, চিনি না। হঠাৎ মনে হলো তার নাম রানু। তার মাথা ভর্তি চুল। ওসি সাহেব জবাবে হ্যাঁ না কিছুই বললেন না। জহিরদের বাড়িতে তেমন কোনো ঝামেলা ছাড়াই ঢুকলাম। জহিরের মা সঙ্গে সঙ্গে দেখা করতে এলেন। ভদ্রমহিলা দেখতে অবিকল তিতলির মতো, যেন মার মাথা কেটে তিতলির ঘাড়ে বসিয়ে দেওয়া হয়েছে। মা মেয়ের চেহারায় এত মিল সচরাচর চোখে পড়ে না। তবে দুজনের তাকানোর ভঙ্গি দুই রকম। মা শান্ত চোখে আমাকে দেখছেন, মেয়ের চোখে তীব্র রাগ এবং ঘৃণা। এমন ভাবে আমাকে দেখছে যেন মাটির নিচ থেকে অদ্ভুত জন্তু বের হয়ে এসেছে। মেয়েই প্রথম কথা বলা শুরু করলো। তিতলি বলল, আমার ভাই কোথায়? আমি বললাম, আমি জানি না কোথায়। তিতলি বলল, দয়া করে মিথ্যা বলবেন না। আপনি যথেষ্ট যন্ত্রণা করেছেন, আমরা আর যন্ত্রণা সহ্য করব না। জহিরের মা বললেন, তিতলি তুই চুপ কর তো, চুপ করে বসে থাক, যা বলার আমি বলবো। বাবা, তুমি সত্যি কি জানো না ও কোথায় আছে? আমি বললাম, জি না, সত্যি জানি না। জহিরের মা বললেন, কোথায় থাকতে পারে তা কি জানো? না, তাও জানি না। কিছু মনে করো না বাবা, আমার কিন্তু মনে হচ্ছে তুমি জানো, জেনেও বলছো জানি না। আমি বললাম, এরকম মনে হবার কারণ কি? জহিরের মা বললেন, ও একটা চিঠি লিখে গেছে, চিঠি থেকে মনে হচ্ছে তুমি জানো। তিতলি, চিঠিটা এনে একে দেখা। তিতলি সঙ্গে সঙ্গে বলল, চিঠি দেখাতে হবে না, ব্যক্তিগত চিঠি বাইরের মানুষকে দেখানোর দরকার কি? জহিরের মা বললেন, ও তো বাইরের মানুষ না, ও জহিরের বন্ধু, তুই চিঠি নিয়ে আয়। তিতলি চিঠি আনতে গেল। ভদ্রমহিলা কপালের ঘাম মুছলেন। তাকে খুবই কাহিল দেখাচ্ছে, চোখ লাল, মনে হয় রাতে ঘুমটুম হচ্ছে না। জহিরের মা বললেন, বাবা তোমার নামটা যেন কি? আমি বললাম, হিমু। ও হ্যাঁ, হিমু। জহির কি তোমার খুব ভালো বন্ধু? আমি হাসতে হাসতে বললাম, সেটা জহির বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমি জহিরকে খুব পছন্দ করি, এইটুকুই বলতে পারি। জহিরের মা বললেন, কেন পছন্দ করো? আমি বললাম, ভালো ছেলে, সরল সাদাসিধা, মনটা গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ভদ্রমহিলা আরো কিছু বলতে যাচ্ছিলেন, মেয়েকে আসতে দেখে চুপ করে গেলেন। তিতলি আমার সামনে চিঠিটা রাখলো। তার ফর্সা মুখ এখনো কুঁচকে আছে। তিতলির মা ক্লান্ত গলায় বললেন, বাবা চিঠিটা পড়ো, তুমি কি দুপুরের খাওয়া সেরে এসেছো? আমি বললাম, জি না। তিনি বললেন, তাহলে এখানেই খাবে, জহিরের বাবা 3টার দিকে আসবেন, তার সঙ্গে কথা বলে তারপর যাবে। আমি বললাম, আমি তো এখানে খেতে পারবো না, গোসল না করে আমি কিছু খেতে পারি না, 7 দিন ধরে আছি আমি গোসল ছাড়া। তিতলি বলল,
আপনাকে সেটা বড় গলায় বলতে হবে না। আপনার গা থেকে যে বিকট গন্ধ আসছে তা থেকে আমরা বুঝতে পারছি। মা মেয়ের দিকে তাকিয়ে এই প্রথম কঠিন গলায় বললেন, তিতলি, তুই ভেতরে যা। এই ছেলে এখানে খাবে। ওর গোসলের ব্যবস্থা করতে বল। বাথরুমে তোয়ালে সাবান দিতে বল। তিতলি উঠে গেল। জহিরের মা আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তুমি আমার ছেলে প্রসঙ্গে যে কথাগুলি বলেছ সেগুলো আমার মেয়ে প্রসঙ্গেও সত্য। আমার এই মেয়েটার মনটাও গভীর দিঘির জলের মতো স্বচ্ছ। ও তোমার উপর রেগে আছে বলে এরকম করছে। ওর ধারণা। ভদ্রমহিলা কথা শেষ করলেন না। সম্ভবত মেয়ের ধারণার কথা তিনি আমাকে বলতে চান না। আমি জহিরের চিঠি পড়তে শুরু করলাম। চিঠিতে কোনো সম্বোধন নেই, তবে বোনকে লেখা তা বোঝা যাচ্ছে। আমার এই চিঠি পড়ে খুব রাগ করবি। একবার ভেবেছিলাম চিঠি লিখব না, তাতে সবাই দুশ্চিন্তা বেশি করবে, তাই এই চিঠি লেখা। তোদের সঙ্গে আমি থাকতে পারছি না। মানুষ হিসেবে বাবা অত্যন্ত নিম্নমানের। তিনি অনর্গল মিথ্যা কথা বলেন। একের পর এক আজে বাজে কাজ করে যান। কিছু কিছু কাজ এমন যে শয়তানের পক্ষে করাও সহজসাধ্য না। উদাহরণ দেই, আমাদের গ্রামের বাড়ির বুলো মাস্টার, ভদ্রলোক, নিতান্তই ভালো মানুষ। তার অপরাধের মধ্যে অপরাধ হচ্ছে ইলেকশনের সময় বাবার বিরুদ্ধে নানান কথা বলেছে, যেন লোকজন বাবাকে ভোট না দেয়। সে যে সমস্ত কথা বলেছে তার প্রতিটি বাক্য সত্য। যাই হোক, বাবা তাকে খুনের মামলায় এমন ফাঁসিয়েছেন যে এক ধাক্কায় যাবজ্জীবন হয়ে গেল। এই জাতীয় মানুষের সঙ্গে কি বাস করা যায়? তুই বল। মাও যে বাবার চেয়ে আলাদা তা না। বাবার প্রতিটি অন্যায় মা সমর্থন করে যাচ্ছেন। আদর্শ স্বামীর আদর্শ স্ত্রী। বাবাকে একবার 3 লাখ টাকা ঘুষ দিয়ে গেল। টাকাটা দিয়ে গেল মার হাতে। মা শান্ত ভঙ্গিতে সেই টাকা আয়রন শেপে তুলে রাখলেন। তার মধ্যে কোনো বিকার নেই। আমি আর সহ্য করতে পারছি না। বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাব জানি না। গর্ত খুঁড়ে মাটিতে ঢুকতে ইচ্ছা করছে। ভালো কথা, ওই রাতে হিমুর সঙ্গে গর্ত খুঁড়ে বসেছিলাম। দারুণ লাগছিল। দুজনেই থানায় গেলাম। বাবা আমাকে ছাড়িয়ে আনলেন, হিমুকে আনলেন না। বেচারা একা একা বসে রইল। পুলিশ নিশ্চয়ই তাকে মারধরও করেছে। বাবা সেই রকমই ইঙ্গিত দিয়ে এসেছেন। অবশ্য এতে হিমুর কিছুই যাবে আসবে না। পুলিশের পক্ষে ওকে হজম করা মুশকিল। ও কঠিন চিজ। তুই ভালো থাকিস। প্রাণপণ চেষ্টা করতে থাক যাতে তুইও এই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস। বাঁচার পথ একটাই। তোর ড্রয়ার থেকে কিছু টাকা নিয়ে গেলাম। একবারে খালি হাতে বের হতে সাহস পাচ্ছি না। জহিরের চিঠি পড়ে শেষ করলাম। জহিরের মা বললেন, বাবা, চিঠি পড়লে? আমি বললাম, জি, পড়লাম। তিনি বললেন, কিছু বলবে? আমি বললাম, ও কত টাকা নিয়েছে? জহিরের মা বললেন, 733 টাকা। আমি বললাম, চিন্তার কোনো কারণ দেখি না। টাকা শেষ হলেই ফিরে আসবে। আগেও তো অনেকবার পালিয়েছে, নতুন কিছু তো না। জহিরের মা বললেন, হ্যাঁ, জহিরের বাবাও তাই বলেছেন, কিন্তু আমি ভরসা পাচ্ছি না। রোজ রাতে দুঃস্বপ্ন দেখি। ওই দিন দেখলাম। তার কথা শেষ হওয়ার আগেই তিতলি এসে বলল, গোসলের পানি দেয়া হয়েছে, আপনি আসুন। মেয়েটা এখনো চোখে মুখে ঘৃণা ধরে আছে। ভালোবাসা অনেকক্ষণ ধরে রাখা যায়, ঘৃণা না। মেয়েটা কি করে ধরে রেখেছে সেই জানে। তিতলি আবার বলল, কি হলো, বসে আছেন কেন? আসুন। আমি সঙ্গে সঙ্গে উঠে এলাম এবং বাথরুমে ঢোকার আগে থমকে দাঁড়িয়ে বললাম, আপনাদের বাথরুমে বাথটাব আছে? তিতলি বলল, হ্যাঁ আছে।
আমি বললাম, তাহলে দয়া করে 2 কেজি বরফের ব্যবস্থা করুন। বাথটাবে পানি দিয়ে আমি তার মধ্যে 2 কেজি বরফ ছেড়ে দেব, তারপর নাক ভাসিয়ে শুয়ে থাকব। তিতলি বিরক্ত হয়ে বলল, পাগলামি কথাবার্তা আমার সঙ্গে বলবেন না। পাগলামি কথা শুনে আমি মুগ্ধ হই না। আমি জহির না। আমি বললাম, আপনাদের ডিপ ফ্রিজে বরফ নেই? তিতলি জবাব দিল না। আমি আশাও করিনি। মন্ত্রীর বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন প্রচুর থাকবে এটা ভাবাই স্বাভাবিক। বিশাল ডাইনিং টেবিল থাকবে, চাইনিজ রেস্টুরেন্টের মতো উর্দি পরা বয় থাকবে, ন্যাপকিন কাঁটা চামচ থাকবে। সেই রকম কিছু না। খেতে এসে দেখি খুবই এলেবেলে অবস্থা। খাবার টেবিলটা ছোট, টেবিল ক্লথে তরকারির দাগ লেগে আছে। উর্দি পরা বয় বাবুর্চি দেখলাম না। বৃদ্ধা এক কাজের মেয়েকে দেখলাম, তিতলি যাকে বড়বাবু ডাকছে। আয়োজনের সামান্য, রুগ্ন ধরনের কই মাছ, মুরগির মাংস, ডাল এবং কালচে ধরনের পেঁপে ভাজি। তিতলি কঠিন ভঙ্গিতে বলল, খেতে বসুন। আমি বললাম, আপনাদের খাওয়া হয়ে গেছে? তিতলি বলল, খাওয়া না হলেও আপনার সঙ্গে বসে খাবো এরকম ভাবছেন কেন? আমি বললাম, এরকম ভাবছি না। তিতলি বলল, না ভাবলেই ভালো। বড়বাবু আছেন, কিছু লাগলে ওনাকে বলবেন, উনি দেবেন। আমি এসেছি শুধু আপনাকে একটা খবর দেবার জন্য। কি খবর? আপনি যে এসেছেন এটা বাবাকে বলা হয়েছে। বাবা একটা ক্যাবিনেট মিটিংয়ে আটকা পড়েছেন। আসতে রাত হবে। বাবার সঙ্গে দেখা না করে আপনি যাবেন না। খাওয়া শেষ হলে বড়বাবু আপনাকে ভাইয়ের ঘরে নিয়ে যাবে। আপনি ওই ঘরে বিশ্রাম করবেন। আমি বললাম, হাউস অ্যারেস্ট? তিতলি বলল, ভাইয়া চিঠিতে লিখেছে কেউ আপনাকে হজম করতে পারে না। আমরাও কি পারবো না? আপনাকে থাকতে বলা হয়েছে, আপনি থাকবেন। আমি বললাম, ঠিক আছে, থাকবো। তুমি বসো, খেতে খেতে গল্প করি। আমার সঙ্গে গল্প করবে? আমি অনেক হাসির গল্প জানি। তিতলি রাগী গলায় বলল, আপনার সঙ্গে গল্প করব মানে? হু আর ইউ? তাছাড়া তুমি করে বলছেন কেন? বাংলা সিনেমা পেয়েছেন? সব জায়গায় ভরং চলে না, মনে রাখবেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, তিতলি, তুমি গল্প করতে না চাও করবে না। চেঁচামেচি করছো কেন? কেউ খাওয়ার সময় চেঁচামেচি করলে আমি খেতে পারি না। হাজার হলেও আমি তোমাদের অতিথি। তাছাড়া খাবার আয়োজনও ভালো না। গল্পগুজব না করলে এইসব খাবার আরো বিস্বাদ লাগে। তিতলি রাগী গলায় বলল, তুমি তুমি করে কেন আপনি আমার সঙ্গে কথা বলছেন? এই অধিকার আপনাকে কে দিল? এত সাহস আপনি কোত্থেকে পাচ্ছেন? আমি আপনাকে একটা শিক্ষা দেব, এমন শিক্ষা দেব যে আপনি কোনোদিন ভুলবেন না। জহিরের মা এই পর্যায়ে খাবার ঘরে ঢুকলেন। তিনি বললেন, কি হয়েছে? তিতলি বলল, কিছু না। জহিরের মা বললেন, বাবা, তোমাকে রাত 11টা পর্যন্ত থাকতে হবে। তোমাকে কি তিতলি এই কথা বলেছে? আমি বললাম, বলেছে। আমার কোনো অসুবিধা নেই। জহিরের মা বললেন, খেতে পারছো বাবা? আমি বললাম, আমাকে এত ঘন ঘন বাবা বলবেন না, আমার খুব অস্বস্তি লাগে। জহিরের মা বললেন, তোমার মা যখন বলেন তখনও কি অস্বস্তি লাগে? আমি বললাম, মা বলার সুযোগ পাননি। মা বললেও লাগতো বলেই আমার ধারণা। রাত 11টা পর্যন্ত অপেক্ষা করতে হলো না। মোবারক হোসেন সাহেব 9টার দিকে বাসায় ফিরলেন। আমার ডাক পড়ল 10টায়। দোতলার পিছনের দিকের বারান্দায় তিনি বসে আছেন। বসে না, ইজি চেয়ারে আধা শোয়া অবস্থায় আছেন। পা দুটা মোড়ার ওপর,
খালি গা, হাঁটু পর্যন্ত তোলা এক লুঙ্গি কোনো রকমে কোমরে জড়ানো। তিতলি আমাকে নিয়ে গেল। তিনি হাই তুলতে তুলতে বললেন, বসো। হাতলবিহীন একটা চেয়ার রাখা হয়েছে আমার জন্য। আমি বসলাম। তিনি আবারও হাই তুলতে তুলতে তিতলির দিকে তাকিয়ে বললেন, ঘরে টক দই আছে কিনা দেখো তো মা, থাকলে আমাকে এক বাটি দিয়ে যাও। তিতলি চলে গেল। তিনি চোখ বন্ধ করে ফেললেন। আমার সঙ্গে কথা বলার কোন রকম আগ্রহ দেখলাম না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে তিনি ঘুমিয়ে পড়েছেন। তবে মোড়াই রাখা পা নড়ছে, তা দেখে ধারণা করা যেতে পারে ভদ্রলোক জেগেই আছেন। ভদ্রলোক বললেন, হিমু। জি স্যার। প্রথমেই তোমার একটা ভুল ধারণা ভাঙানো দরকার। আমার স্ত্রী এবং কন্যার আচার আচরণে তোমার হয়তো ধারণা হয়েছে জুহেরের পালিয়ে যাবার ব্যাপারটায় আমি অত্যন্ত উদ্বিগ্ন, দুশ্চিন্তাগ্রস্ত। ব্যাপারটা মোটেই তা না। এটা নতুন কোনো ঘটনা না। এই জাতীয় ঘটনা এর আগেও ঘটেছে। আমি বরং খুশি যে সে বাড়ি থেকে বিদায় হয়েছে। তোমাদের বাংলায় একটা প্রবচন আছে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আমি বললাম, উল্টো প্রবচনও কিন্তু আছে, নাই গরুর চেয়ে কানা গরু ভালো। অবশ্য প্রবচন একটু অন্যভাবে আছে, নাই মামার চেয়ে কানা মামা ভালো। মূল ভাব কিন্তু এক। জহিরের বাবা বললেন, হিমু। জি স্যার। আমার চেহারার কোথায় যেন একটু বোকা ভাব আছে। যার সঙ্গেই কথা বলেই সেই আমাকে জ্ঞান দিতে চেষ্টা করে, যদিও আমি মানুষটা বোকা না। একটা বোকা লোক সব সরকারের আমলে মন্ত্রী হয় না, এক সরকারের আমলে হয়, অন্য সরকারের আমলে জেলে চলে যায়। আমি এখনো জেলে যাইনি। আমি বললাম, আপনি বুদ্ধিমান এই নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। বুদ্ধিমান মানুষ আবার নানা ধরনের আছে। কিছু মানুষ আছে যারা বড় সমস্যার সমাধানে বুদ্ধিমান, আবার ক্ষুদ্র সমস্যার ব্যাপারে না। জহিরের বাবা বললেন, আমি ছোট এবং তুচ্ছ বিষয়েও বুদ্ধিমান, প্রমাণ চাও? আমি বললাম, আমি প্রমাণ চাচ্ছি না, আপনি দিতে চাইলে দিতে পারেন। জহিরের বাবা বললেন, বেশ, প্রমাণ দিচ্ছি। তোমাকে নিয়ে আমার মেয়ে উপস্থিত হলো। আমি চাচ্ছিলাম না আমাদের কথাবার্তায় সে থাকুক। তাকে চলে যেতেও বলতে চাইলাম না, কারণ তাতে তার ধারণা হতে পারে আমি তোমার সঙ্গে জরুরি কিছু বিষয় নিয়ে কথা বলছি। কাজেই তাকে টক দই আনতে বললাম। আমি জানি ঘরে টক দই নেই, দোকান থেকে আনতে হবে। এতে খুব কম করে হলে আধা ঘন্টা সময় লাগবে। তোমার সঙ্গে কথা বলার জন্য আধা ঘন্টা যথেষ্ট। আশা করি প্রমাণ পেয়েছ যে আমি বুদ্ধিমান। আমি বললাম, জি পেয়েছি, বলুন কি বলবেন। জহিরের বাবা বললেন, আমার স্ত্রীর কাছ থেকে শুনলাম জহিরের চিঠি তুমি পড়েছ। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এমন কুৎসিত কথা লিখতে পারে তার বাড়িতে থাকার এমনিতেই কোনো অধিকার নেই। সে চলে গেছে, ভালো হয়েছে, গুড ফর হিম। আমার সম্পর্কে যেসব অভিযোগ এনেছে তার প্রত্যেকটার জবাব দেওয়া যায়। কি জবাব দেব, তুমি কি শুনতে চাও? আমি বললাম, জি না। জহিরের বাবা বললেন, শুধু একটার জবাব দিচ্ছি, বুলো মাস্টারের ব্যাপারটা। লোকটা হারে হারে বজ্জাত, স্কুল টিচার, তার কাজ হচ্ছে ছাত্র পড়ানো, কিন্তু করে পলিটিক্স। সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগেছিল। ইচ্ছা করলেই হারামজাদাকে আমি 10 হাত মাটির নিচে পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি তা করিনি। আমি মন্ত্রী হয়ে যাবার পর স্থানীয় লোকজন আমাকে খুশি করবার জন্য তাকে খুনের মামলায় জড়িয়ে ফেলল। খেয়াল রাখবে, আমি কাউকে কিছু করতে বলিনি। ওসি আমাকে খুশি করতে চাইল, স্থানীয় মেম্বার চেয়ারম্যান আমাকে খুশি করতে চাইল।
একদল মিথ্যা সাক্ষী জুটে গেল, একদল অসৎ লোক মেলে কাণ্ডটা করল। আমি বললাম, আপনি কি খুশি হলেন? জহিরের বাবা বললেন, আমি সহজে খুশি হই না, সহজে বেজারও হই না। আমার পুত্র এসব ব্যাপার জানে না। সে জানে আমি শয়তান ধরনের মানুষ। ভালো কথা, ছেলে উপযুক্ত হয়েছে, সে তার নিজস্ব ধারণা করতেই পারে। ছেলের ব্যাপারে আমার মোটেই মাথা ব্যথা নেই। আমি তোমার ব্যাপারটা জানতে চাচ্ছি। মোবারক হোসেন সাহেব এই প্রথম চোখ মেললেন, আধা শোয়া অবস্থা থেকে উঠে বসলেন। আমি খানিকটা হকচকিয়ে গিয়ে বললাম, আমার ব্যাপারে কি জানতে চান? তিনি বললেন, সবকিছুই জানতে চাই। আমি কিছু খোঁজখবর করিয়েছি, এখনো করছি। তোমার উদ্দেশ্যটা কি? জহিরকে গর্ত করে বসিয়ে রাখার যে কাজটা তুমি করেছ, আমার ধারণা তা খুব ভেবেচিন্তে করেছ। এর পেছনে তোমার কোনো পরিকল্পনা আছে। পরিকল্পনাটা কি? চট করে জবাব দিতে হবে না, ভাবো, ভেবে জবাব দাও। আমি চুপ করে রইলাম। মোবারক সাহেব চাপা গলায় বললেন, তুমি কি নিজেকে মহাপুরুষ মনে করো? আমি বললাম, জি না, অনেকেই করে, আবার কেউ কেউ করে না। মোবারক হোসেন সাহেব বললেন, অনেকের ধারণা তোমার সুপারন্যাচারাল পাওয়ার আছে। যে ওসি তোমাদের ধরে থানায় নিয়ে গিয়েছিল, তার ধারণাও সেরকম। তোমার কি আছে কোনো সুপারন্যাচারাল ক্ষমতা? আমি বললাম, জি না, তবে আমার ইনটিউশন ক্ষমতা প্রবল। মাঝে মাঝে দুই একটা কথা বলে ফেলতে পারি। জহিরের বাবা বললেন, সে তো সবাই পারে। তোমার ইনটিউশন এই মুহূর্তে কি বলছে? আমি বললাম, আমার ইনটিউশন কিছু বলছে না। মোবারক হোসেন সাহেব আবার ইজি চেয়ারে শুয়ে পড়লেন। চোখ বন্ধ হয়ে গেল। মোড়ায় রাখা তার পায়ের বুড়ো আঙ্গুল কাঁপতে লাগলো। মনে হয় এই হলো তার চিন্তার পদ্ধতি। তিনি বললেন, হিমু। জি স্যার। আমাকে জেলে ঢুকানো সহজ না, এতে থলের বিড়াল বের হয়ে যাবে। আমাকে অখুশি করাও বর্তমানে সরকারের পক্ষে খুব রিস্কি। মেরে ফেললে ভিন্ন কথা। তোমার ইনটিউশন কি বলে? আমি বললাম, কিছু বলছে না। তিনি বললেন, তোমাকে ডেকে আনার কারণ এখন বলি। ভালো কথা, তুমি নিজে কি কিছু আন্দাজ করতে পারছো? আমি বললাম, জি না। জহিরের বাবা বললেন, কথা বলার জন্য ডাকলাম, আর কিছু না। একটা পর্যায়ে আছে যখন কথা বলার কেউ আশেপাশে থাকে না। আমার অনেক কথা আছে, বলার মানুষ নেই। জহিরের বিষয় নিয়ে মাথা ব্যথা নেই। লেট হিম গো টু হেল। অবশ্য গেছেও তাই। কোথায় আছে সেই খোঁজ বের করা আমার পক্ষে কঠিন না। বের করতে চাচ্ছি না। আমার মনে ক্ষীণ সন্দেহ তুমি আমার সঙ্গে এক ধরনের খেলা খেলার চেষ্টা করছো। ভালো কথা, খেলো। শুধু জানিয়ে রাখলাম যে খেলাটা তুমি গোপনে খেলতে পারছো না, আমি জানি। কথাবার্তার এই পর্যায়ে তিতলি টক দইয়ের বাটি নিয়ে ঢুকলো। আমি বললাম, চাচা, আমি কি এখন যেতে পারি? জহিরের বাবা বললেন, অবশ্যই যেতে পারো। তোমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়নি। গুড নাইট। ঘুম ভেঙে কেউ যদি দেখে তার মুখের ঠিক 6 ইঞ্চি উপরে একটি অচেনা মেয়ের মুখ ঝুঁকে আছে, যার চোখ টানা টানা, অল্প বয়স, তাহলে তার ছোটখাটো ধাক্কা খাওয়ার কথা। আমিও তাই খেলাম। প্রথম কয়েক সেকেন্ড মাথা ফাঁকা হয়ে থাকলো। তারপর শুনলাম অচেনা মেয়েটি বলছে, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি হ্যাঁ না কিছুই বললাম না। কোনো মেয়ে যদি জিজ্ঞেস করে আপনি আমাকে চিনতে পারছেন, তাহলে তার মুখের উপর না বলা যায় না। কেউ বললে আদালতে জেল জরিমানা 2 হবার বিধান থাকা উচিত।
অচেনা মেয়েটি বলল, চিনতে পারছেন তো আমাকে? এর আগে 2বার দেখা হয়েছে। আমি কিন্তু আপনাকে চিনতে পারিনি। দাড়ি গোঁফ কেটে ফেলেছেন কেন? আপনাকে আগেই সুন্দর লাগতো। আমি ঘরে ঢুকে প্রথম একটু চমকে গেলাম, ভাবলাম কার না কার ঘরে ঢুকেছি। আচ্ছা, আপনি এমন দরজা খুলে রেখে ঘুমান? চোর এলে তো সর্বনাশ হয়ে যেত। আমি মেয়েটিকে চিনলাম, কথা বলার ভঙ্গি থেকে চিনলাম। এই মেয়ে এক নাগারে কথা বলছে, খুবই আন্তরিক ভঙ্গিতে কথা বলছে। আমার চেনার মধ্যে এই রকম আন্তরিক ভঙ্গিতে একজনই কথা বলে, রফিকের বউ। কিন্তু রফিকের বউয়ের স্বাস্থ্য বেশ ভালো ছিল। এই মেয়েটিকে অনেক রোগা লাগছে। মেয়েটি বলল, আমি কতক্ষণ আগে এসেছি বলুন তো? কাটায় কাটায় 1.5 ঘন্টা। বেশ কয়েকবার আপনার ঘুম ভাঙানোর চেষ্টা করেছি, দরজায় ঠকঠক করেছি, খকখক করে কাশি দিয়েছি। দিনের বেলায় কারো এত গাঢ় ঘুম হয় আমি জানতাম না। শেষে কি হলো জানেন? একটু ভয় লাগলো। আমি বললাম, কিসের ভয়? সে বলল, হঠাৎ মনে হলো কেউ হয়তো আপনাকে খুনটুন করে গেছে। দরজা খোলা তো, তাই এরকম মনে হলো। নিঃশ্বাস পড়ছে কিনা দেখার জন্য আপনার মুখের ওপর ঝুঁকেছিলাম। আমি উঠে বসতে বসতে বললাম, রফিক ভালো আছে? সে বলল, সেটাই তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছি। আমাকে জিজ্ঞেস করতে এসেছেন কেন? আপনি জানেন না দেখা হয় না? রোজই দেখা হয়। ও রোজ একবার আসে, ঠিক সন্ধ্যার দিকে আসে। ভাইয়ার বসার ঘরে ঘন্টাখানেক বসে থেকে চলে যায়। আমি বললাম, আপনার সঙ্গে কথা হয় না? সে বলল, না, ভাইয়া আমাকে বলে দিয়েছে আমি যেন কথা না বলি। তারপরেও বলতাম, কিন্তু সন্ধ্যাবেলা আবার ভাইয়া বাসায় থাকে। আমি বললাম, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কেন? চেয়ারটায় বসুন। মেয়েটি বলল, আমার নাম কি আপনার মনে আছে? আমি বললাম, মনে আছে, আপনার নাম জ্যোতি। সে বলল, অনেকে চন্দ্রবিন্দু দিয়ে জ্যোতি লেখে, আমিও আগে তাই লিখতাম, এখন লিখি না। আচ্ছা শুনুন, আপনার চিঠি এসেছে, নিচে পড়েছিল, আমি টেবিলে রেখে দিয়েছি, নিন। আমি বললাম, চিঠি পরে পড়ব, এটা এমন কোনো জরুরি চিঠি না, আমার বাড়ির চিঠি। প্রতি মাসের শেষের দিকে তারা একটা চিঠি পাঠান। জ্যোতি বলল, আপনি একটা শার্ট গায়ে দিয়ে হাত মুখ ধুয়ে ভদ্র হয়ে আসুন, কথা বলি, আপনার সঙ্গে জরুরি কথা আছে। মেয়েটা চেয়ারে হেলান দিয়ে মাথা ঝুঁকিয়ে বসে আছে, যেন এটা তারই বাড়ি ঘর। আমি চৌকিতে বসতে বসতে বললাম, বলুন কি ব্যাপার? সে বলল, আপনার বন্ধুর চাকরি কি কিছু হয়েছে? ভাইয়া ওকে জিজ্ঞেস করছিল, ও বলল হিমুকে বলেছি, হিমু সব ঠিক করে দেবে। ভাইয়ার ধারণা ও কাউকে কিছু বলেনি। আমি বললাম, হ্যাঁ, আমাকে বলেছে। সে বলল, আমি জানি বলেছে, ও কখনো মিথ্যা কথা বলে না। আমি ভাইয়াকে সেটা বললাম, ভাইয়া আমার উপর রেগে গেল। ভাইয়া ওকে 2 চোখে দেখতে পারে না, বলে সাবহিউম্যান স্প্যানিশ। ভাইয়া বলে ওর শুধু চেহারাটা আছে, কোলবালিশের খোলটা শুধু ঘুরে, ভিতরে বালিশ নেই। আমি বললাম, আপনার ভাইয়া কি রফিকের চাকরির কোনো চেষ্টা করেছেন? জ্যোতি বলল, না, করবেও না। বললাম না, ওকে দেখতে পারে না, ওর নাম শুনলেই রেগে যায়। তার উপর এখন বলছে ওকে ডিভোর্স দিতে। আমি বললাম, তাই নাকি? হ্যাঁ, এটা আপনাকে বলার জন্যই এসেছি। ভাইয়ার বাসায় ওকে কেউ দেখতে পারে না। আমার ভাবি বলছিল, জ্যোতি, তুমি যে ওই ছেলের সঙ্গে থাকতে চাও, ওর তো মাথা খারাপ, কিছু জিজ্ঞেস করলে জবাব দেয় না। কোনো সুস্থ ছেলে এই কাজ করবে না।
একদিন দেখবে ঘুমের মধ্যে তোমাকে গলা টিপে মেরে ফেলবে, তারপর সিলিং ফ্যানের সঙ্গে দড়িতে ঝুলিয়ে বলবে আত্মহত্যা। পাগলদের বাস্তব বুদ্ধি আবার ভালো থাকে। আমি ভাবির কথায় গুরুত্ব দেইনি। এখন আপনি বলুন, দিনের পর দিন কেউ যদি কানের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে, ডিভোর্স দাও ডিভোর্স দাও, তাহলে কি ভালো লাগে? আমি বললাম, ভালো লাগার তো কথা না। জ্যোতি বলল, আচ্ছা, আপনি কি ওর চাকরির কোনো ব্যবস্থা করতে পারবেন? আমি বললাম, জি পারবো। সত্যি পারবেন? হ্যাঁ। তাহলে একটু তাড়াতাড়ি করবেন। ও চাকরি পেলে আমি ওর কাছে চলে যাব। তখন আর ভাইয়া বলতে পারবে না চাকরি বাকরি নেই। ও তোকে খাওয়াবে কি? আজ তাহলে উঠি। জ্যোতি ঝট করে উঠে দাঁড়ালো। আর তখনই আমার মনে হলো ওই মেয়েটা রূপার মতো। যদিও এরকম মনে হবার কোনো কারণ নেই, আমরা পছন্দের মানুষের মধ্যে অতি প্রিয়জনের ছায়া দেখি, এটাই মূল ব্যাপার। জ্যোতি বলল, হিমু ভাই, আমাকে বড় রাস্তা পর্যন্ত এগিয়ে দিন। আসার সময় দেখেছি কতগুলো বখাটে ছেলে দাঁড়িয়ে সিগারেট টানছে। আমাকে দেখে একজন বলল, শুটকি রানী শুটকি রানী। আমি জ্যোতিকে রিকশায় উঠিয়ে দিয়ে আবার ঘরে এসে শুয়ে পড়লাম। আজ আমার পরিকল্পনা সারাদিন ঘুমানো, সাইকেলটা বদলে দেওয়া। সারাদিন ঘুমাবো, রাতে জেগে থাকবো। আমার বাবার অনেক উপদেশের একটি হচ্ছে, ঘুমাইয়া রাত নষ্ট করিও না। দিনে নিদ্রা যাইবে, রাত কাটাইবে অনিদ্রায়। কারণ রাত্রি আত্ম অনুসন্ধানের জন্য উত্তম। জগতের সকল নিশি যাপন করে, পশু মাত্রই নিশাচর। মানুষ এক অর্থে পশু। নিশি যাপন তার অবশ্য কর্তব্যের মধ্যে একটি। বিছানায় অনেকক্ষণ গড়াগড়ি করার পরও ঘুম আনা গেল না। ঘরে খবরের কাগজ নেই, পুরানো ম্যাগাজিন নেই যে চোখ বুলাবো। মামার বাড়ি থেকে আসা চিঠিটা অবশ্য পড়া যায়, পড়তে ইচ্ছা করছে না। চিঠিতে কি লেখা আছে না পড়েই বলে দিতে পারি। একই ভাষায় একই ভঙ্গিতে একটি শব্দও এদিক ওদিক না করে ছোট মামা দীর্ঘদিন ধরে চিঠি লিখে যাচ্ছেন। চিঠির মাথায় আরবিতে লেখা থাকে ইয়ারব। তারপর গুটি গুটি হরফে লেখেন, দোয়াগো, পর সমাজের এই যে দীর্ঘদিন তোমার কোনো পত্রাদি না পাইয়া বিশেষ চিন্তাযুক্ত আছি। আশা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাকে সুস্থ দেখে রাখিয়াছেন। আমাদের এদিকের সংবাদাদি মঙ্গল। তুমি কোনো চিন্তা করিবে না। আল্লাহ পাকের ইচ্ছায় এইবার ফসল ভালো হইয়াছে, ব্যবসাপাতিও ভালো। তোমাকে মাসিক যে টাকা পাঠানো হয় তাহাতে তোমার চলে কিনা জানি না, প্রয়োজন হইলে জানাইবা। এই বিষয়ে কোন রকম লজ্জা বা সংকোচ করিবে না। তোমাকে যে কি পরিমাণ স্নেহ করি একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন জ্ঞাত আছেন। শরীরের যত্ন নিবা, পথে পথে ঘোরার অভ্যাস ত্যাগ করিবা। মনে রাখিও, ভিক্ষুকরাই পথে পথে ঘুরে, তুমি ভিক্ষুক নও। কারণ আমরা এখনো জীবিত আছি। আল্লাহ পাকের ইচ্ছায় তোমার অন্যের অভাব কখনো হইবে না। কোনো কারণে আমার মৃত্যু ঘটিলেও চিন্তাযুক্ত হইও না। কারণ আমি তোমার নামে আলাদা সম্পত্তি লেখাপড়া করিয়া দিয়া রাখিয়াছি, তাহাতে কেহ হাত দেবে না। দোয়া নিও, ইতি তোমার ছোট মামা। বিছানায় গড়াগড়ি করতে করতে মনে হলো অনেকদিন মামার বাড়ি যাওয়া হয় না। কোনো এক গভীর রাতে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়। 4 বছর আগে মামার বাড়ি গিয়েছিলাম। ঠাকুরকোনা স্টেশনে নেমে 7 মাইল হেঁটে রাত 1টার সময় উপস্থিত হলাম। ছোট মামা ঘুম ভেঙে উঠে এলেন। প্রথমে খানিকক্ষণ হতভম্ব চোখে তাকিয়ে রইলেন, তারপর আনন্দে কেঁদে ফেললেন। গোসলের জন্য পানি গরম করা হলো। মামা গম্ভীর গলায় হুকুম দিলেন। মুরগি জবাহ করে পোলাও কুরমা করা হলো। রান্না হতে হতে রাত 3টা বেজে গেল। মামা বললেন, ছেলেটা একা খাবে নাকি, দেখি ওর সঙ্গে আমাকেও দাও। মাঝের ঘরে আমার শোবার ব্যবস্থা। সেই ঘরের খাট মামার পছন্দ না।
খাট খুলে নতুন খাট পাতা হলো, বিশাল খাট। জানা গেল এই নতুন খাট আমার জন্যই মামা বানিয়ে রেখেছেন। একজন মানুষের প্রতি অন্য একজনের ভালোবাসা যে কোন পর্যায়ে যেতে পারে আমার মামাদের না দেখলে তা জানতেই পারতাম না। অথচ আশ্চর্যের ব্যাপার, মানুষ হিসাবে আমার মামারা পিশাচ শ্রেণীর। তাদের সমস্ত ভালোবাসা নিজেদের মানুষদের জন্য, বাইরের কারোর জন্য নয়। মামার বাড়িতে সেবার 2 মাস কাটিয়ে দিলাম। তারপরেও যখন চলে আসার সময় ব্যাগ গোটাচ্ছি, ছোট মামা দুঃখিত গলায় বললেন, এত তাড়াতাড়ি চলে যাবি? আর 2টা দিন থেকে যা, সিঁদুর গাছের আমগুলি পাকুক। তোকে যেতে দিতে ইচ্ছা করে না রে হেমু, ইচ্ছে করে মোটা শিকল দিয়ে তোকে বেঁধে রাখি। বইটির 3য় পর্ব এখানেই শেষ হলো। 4র্থ পর্ব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।